হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও তোমাদের জন্য প্রশ্নবিচিত্রার একটা সেট নিয়ে চলে এসেছি। আজকে করাবো মডেল কোশ্চেন পেপার 9। এটা হচ্ছে শ্রীরামপুর গার্লস হাই স্কুলের একটা সেট। তো এর আগে আমি 8 পর্যন্ত করিয়েছি। এটা হচ্ছে থার্ড সামেটিভ টেস্টের যে প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের, সেখান থেকে করাচ্ছি। তো তোমাদের সবার স্কুল খুলে গেছে, এবার নতুন করে ক্লাস শুরু হয়েছে। আর তোমরা জানো তোমাদের টেস্ট পরীক্ষাও খুব সামনেই ঘোষণা হয়ে গেছে যে পরীক্ষা হবে। তো তোমাদের যাতে ভালোভাবে প্রিপারেশন হয় সেই জন্য আমি টেস্ট পেপারের তো করাবই টেস্টের পরে। আর আগের বছরের যে টেস্ট পেপার আমি করিয়েছিলাম সেগুলো তোমরা এখন সেই টেস্ট পেপারটা তো তোমাদেরকে সলভ করতে হবে। তো সেটা প্র্যাকটিস করতে থাকো। সেই টেস্ট পেপারের প্রত্যেকটা সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব ভিডিও দেওয়া আছে। প্লেলিস্টগুলো চেক করলেই তোমরা দেখতে পাবে। আর আজকে আমি মডেল কোশ্চেন পেপার 9টা করাবো প্রশ্নবিচিত্রা। তো এইগুলোও কিন্তু প্র্যাকটিস করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এরকম সব ধরনের প্রশ্ন যদি তোমরা করো তাহলে তোমরা অনেকটা কমন পাবে। আর তোমরা নিশ্চয়ই দেখছো, যারা রোজ ফলো করো বুঝতে পারবে যে আমি পুরো সেটটা কমপ্লিট করছি। সিন, আনসিন, গ্রামার, রাইটিং সমস্ত কিছু একদম 100 নাম্বারের পেপার যা যা আছে সবটা কিন্তু করাচ্ছি। তো তোমরা এই সেটগুলো খুব খুব ভালো করে করো। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথমে সিন পোর্শন থেকে রয়েছে ফাদার সেলফের একটা অংশ। তো প্রশ্নে চলে যাব। প্রশ্ন হচ্ছে, হোয়েন স্বামী ওয়েন্ট টু স্কুল হি ওয়াজ ফিলিং হ্যাপি, এক্সাইটেড, স্যাড অ্যান্ড ইনডিফারেন্ট। যখন স্বামী স্কুলে যাচ্ছিল তখন তার কী মনে হচ্ছিল? সে কীরকম ছিল? স্যাড ছিল। তাহলে অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর, স্যাড। এরপর দেখো অপশান 2 নম্বর প্রশ্ন, স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ হেডেক, ইনার সোল, টুথেক না ব্যাক পেন। স্বামীকে কোনটা বদার করছিল? তার ইনার সোল। তাহলে অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর, ইনার সোল। Next question, Swami was sure that his description of Samuel had been perfect, imperfect, true না correct? স্বামী কী ব্যাপারে শিওর ছিল? যে স্যামুয়েল সম্পর্কে তার ডেসক্রিপশন একেবারে ইমপারফেক্ট, এটা সে শিওর ছিল। তাহলে অপশন 2। স্বামী স্টপড অন দ্য, কোথায় দাঁড়িয়েছিল স্বামী? ওয়ে, হোটেল, প্লেগ্রাউন্ড না বেড? আমরা জানি রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তাহলে অপশন 1, বেড, ওয়ে। তারপরে হচ্ছে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর। স্যামুয়েলের স্পেশাল রিগার্ড কার প্রতি ছিল? এভরি স্টুডেন্ট, এভরি টিচার, এভরি গার্জিয়ান না স্বামীর প্রতি ছিল। তাহলে অপশন 4 হয়ে যাবে এটা সঠিক উত্তর। এরপরে দেখো, এই যে সেন্টেন্সগুলো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে ফিল করতে হবে। তো প্রথমে রয়েছে, পার্সোনালি স্যামুয়েল ওয়াজ ড্যাশ। পার্সোনালি স্যামুয়েল কীরকম ছিল? মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। তাহলে আমরা এটা লিখলাম। এরপরে, স্বামী রিকল স্যামুয়েল স্ট্যাশ। স্বামী স্যামুয়েলের কি মনে করছিল? ডার্ক ফেস, থিন মুস্ট্যাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, এগুলোই মনে করছিল। এরপর দেখো, স্বামী কুড নট ডিসাইড ড্যাশ। স্বামী কি ঠিক করতে পারছিল না? এটার উত্তর হবে, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তো তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো কি স্যামুয়েল ডিজার্ভ করে, সেটাই স্বামী ডিসাইড করতে পারছিল না। এরপরে দেখো, ট্রু ফলস রয়েছে, সাথে সাপোর্টিং সেন্টেন্স তোমাদের লিখতে হবে। তো প্রথমে রয়েছে, দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর রিভেঞ্জফুল স্বামী বিকেম। যতই স্বামী স্যামুয়েলের সম্পর্কে মনে করছিল ততই সে রিভেঞ্জফুল হচ্ছিল। তাহলে এটা হয়ে যাবে ফলস, রিভেঞ্জফুল হয়নি। দুঃখ বোধ করছিল, তাহলে এটা ফলস হয়ে যাবে। আর এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই যে এই লাইনটা, দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। Next question, if Swami's opinion Samuel's really deserved the allegations made against him. In Swami's opinion, স্বামীর ওপিনিয়নে কি বলা হয়েছে না স্যামুয়েল সত্যি সত্যি এই অ্যালিগেশনগুলো ডিজার্ভ করে। এটাও হয়ে যাবে ফলস। আর এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে এই যে এই লাইনটা, he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. আগে যে লাইনটা আমরা লিখলাম একটু আগে সেটাই। ঠিক আছে, তো আমরা সিন থেকে প্রোজটা কমপ্লিট করলাম। এবার চলে আসবো পোয়েমে। দেখো, মাউন্টেন আর স্কুইরেলের যে পোয়েম ফেবল, সেটা থেকে এই অংশটা নেওয়া হয়েছে। তো প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস, দ্য স্কুইরেল অ্যাডমিট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ, স্মল, ভেরি বিগ না স্প্রাই। স্কুইরেল কি অ্যাডমিট করছে? যে মাউন্টেন হচ্ছে ভেরি বিগ, অপশন 3। দ্য ওয়ার্ড ফর্মার রেফার্স টু, ফর্মার বলতে কি বোঝানো হয়েছে? মাউন্টেন, স্কুইরেল, বার্ন না পোয়েট? ফর্মার বলতে মাউন্টেনকে বোঝানো হয়েছে। তাহলে অপশন 1। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ। কী তৈরি করার জন্য সমস্ত রকম ওয়েদার এবং জিনিস দরকার? 1 মান্থ, 6 মান্থ, 9 মান্থ না 12 মান্থস? বছর তৈরি করার জন্য। তাহলে বছর 12 মান্থসে হয়, অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, এই ইয়ারটা কিন্তু এখানে ডিরেক্টলি দেয়নি, এখানে মাসটাকে হিসেব করে দিয়েছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এখানে ছিল এই ইয়ার, তো এই ইয়ার মানেই তো 12 মান্থস। ঠিক আছে,
এরপর দেখো, টু অকুপাই ইটস ওন প্লেস ইজ নট ড্যাশ ফর দ্য স্কুইরেল, নিজের জায়গা দখল করা স্কুইরেলের পক্ষে কী নয়? গ্রেসফুল, ডিসগ্রেসফুল, ফানি না সরফুল? ডিসগ্রেসফুল নয়, অপমানজনক নয়, তাহলে অপশন 2। এরপরে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ইন হোয়াট ওয়ে আর দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফারেন্ট? মাউন্টেন আর স্কুইরেল কোন দিক থেকে আলাদা দুজনে? দেখো, এটার উত্তর হবে দ্য ট্যালেন্টস অফ বোথ দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফার গ্রেটলি। ইফ দ্য স্কুইরেল ক্যানট ক্যারি দ্য ফরেস্ট অন ইটস ব্যাক, দেন দ্য মাউন্টেন ক্যানট ক্র্যাক এ টাইনি নাট। তাহলে ট্যালেন্টের দিক থেকে ডিফারেন্ট। তাহলে কী বলেছে না, স্কুইরেল যদি তার পিঠে করে পর্বতকে বয়ে নিয়ে যেতে পারে না পারে, তাহলে মাউন্টেনও কিন্তু একটা ছোট্ট বাদাম ভাঙতে পারে না। তো এই দিক থেকেই দুজনে ডিফার করছে, দুজনের ট্যালেন্টের দিক থেকে ডিফারেন্ট তারা। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম ফেবল? ফেবল কবিতার থিম কী? দেখো, দ্য থিম অফ দ্য পোয়েম ফেবল ইজ দ্যাট অল দ্য স্পিসিস, creatures and objects have been their own significant place and roles to play in nature. তাহলে সমস্ত প্রকার ক্রিয়েচার, প্রজাতি বা সমস্ত জীবজন্তু, তাদের এই পৃথিবীতে আলাদা আলাদা রোল রয়েছে, প্রকৃতির মধ্যে আলাদা আলাদা তাদের গুরুত্ব রয়েছে। ইন দিস ওয়ে দ্য এক্সিস্টেন্স অফ ইচ অফ দেম মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার। সেই জন্য কী বলা হচ্ছে না, প্রত্যেকের যে একটা দায়িত্ব রয়েছে, একটা গুরুত্ব রয়েছে, তার ফলে কী করছে, তারা প্রকৃতির যে ব্যালেন্সটা সেটা ঠিকঠাক রাখছে। তো সেই জন্য সবারই গুরুত্ব রয়েছে। তো এটাই হচ্ছে ফেবল কবিতার থিম। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে 2-3টে প্রশ্ন করছো, বিভিন্ন রকম প্রশ্ন, যেমন এই ফেবল কবিতা থেকে বলছো যে ম্যাম এটার প্রশ্নের উত্তরটা বলে দিন। তো তোমরা নিশ্চয়ই এইগুলো দেখছো না, এই মডেল কোশ্চেন পেপার বলো বা টেস্ট পেপার থেকে যেগুলো করেছি সেগুলো দেখছো না, সেই জন্য তোমরা সেই একই প্রশ্ন বারবার করছো। আমি কিন্তু এগুলো সব উত্তর করিয়ে দিয়েছি। এই ধরনের নিজের থিম কী, ট্যালেন্ট কীভাবে ডিফার করছে, এগুলো বারবার এই একই প্রশ্ন আসছে, আর আমি বিভিন্ন সেটে এগুলো করাচ্ছি। তো তোমরা কমেন্ট সেকশনে আবার সেই একই প্রশ্ন না করে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ভিডিওগুলো দেখো, দেখবে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তাহলে তোমাদের অনেকটা প্র্যাকটিসটাও ভালো করে হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো আনসিন পোর্শনে। প্রথমে দেখো, পড়ে মানেটা বলছি, তারপর প্রশ্ন করাবো। দ্য রিসোর্সেস প্রোভাইডেড বাই নেচার ফুলফিল মোস্ট অফ আওয়ার নিডস। প্রকৃতি থেকে যে সমস্ত রিসোর্স বা উপাদান আমরা পাই, সেটা আমাদের যে সমস্ত নিডস রয়েছে, চাহিদা, সেগুলোকে মেটায়। Many of those resources, however, cannot be used directly. সেই কিছু উৎস, প্রকৃতি থেকে পাওয়া উৎস কিছু কিন্তু ডিরেক্টলি, সরাসরিভাবে আমরা ব্যবহার করতে পারি না। Can we use wheat, cotton, tea leaves, logs of wood and iron ore directly? আমরা কি গম, তুলা, চা পাতা, কাঠ আর হচ্ছে আয়রন ওর, এগুলো কি ডিরেক্টলি ইউজ করতে পারি? নো, উই ক্যানট। না, আমরা পারি না। দিস ইজ বিকজ দে আর র মেটেরিয়ালস। এটা পারি না কারণ এটা হচ্ছে কাঁচামাল, এগুলো সব কাঁচামাল। দ্য র মেটেরিয়ালস আর দ্য বেসিক মেটেরিয়াল ফ্রম উইচ আদার থিংস আর মেড। এই সমস্ত কাঁচামাল থেকে অন্যান্য যে সমস্ত মালপত্র সেগুলো তৈরি হয়। Thus we need to convert the raw materials into finished products such as bread, cloth, tea, furniture and utensils before we can use them. তো সেই জন্য আমাদেরকে কী করতে হয় না, এই সমস্ত কাঁচামালকে ফিনিশড প্রোডাক্ট, মানে র মেটেরিয়ালকে, কাঁচামালকে ব্যবহার করে আমাদের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে হয়, যেমন ব্রেড, তারপরে হচ্ছে জামা কাপড়, চা, ফার্নিচার, ইউটেন্সিলস, এই সমস্ত আমাদেরকে তৈরি করতে হয় ব্যবহার করার আগে। র মেটেরিয়ালস আর কনভার্টেড ইন্টু ফিনিশড প্রোডাক্ট ইন এ ফ্যাক্টরি ইজ কল্ড অ্যান ইন্ডাস্ট্রি। তো এই সমস্ত র মেটেরিয়াল কোথায় আবার কনভার্ট করা হয়, আমরা এটাকে এই ফিনিশড প্রোডাক্ট তৈরি করি র মেটেরিয়াল থেকে ফ্যাক্টরিতে, আর সেই ফ্যাক্টরি যখন বলা হয় যে এই যে কাজটা ফ্যাক্টরিতে করা হয়, সেটাই হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এটাই শিল্প। Raw materials, machines, power supply, human labor, money and transport are some things needed to set up an industry. তো ইন্ডাস্ট্রি তৈরি করতে বা শিল্প তৈরি করতে কী কী লাগে? র মেটেরিয়াল লাগে, মেশিন লাগে, পাওয়ার সাপ্লাই লাগে, মানুষের যে হিউম্যান লেবার, মানে মানুষের যে শ্রম, সেটা লাগে, মানি লাগে, টাকা পয়সা, ট্রান্সপোর্ট ঠিকঠাক হতে হবে, এই সমস্ত দরকার। অন দ্য বেসিস অফ সাইজ মেটেরিয়ালস আর অফ 3 টাইপস। তাহলে যদি সাইজ অফ ইন্ডাস্ট্রিকে যদি সাইজ অনুযায়ী ভাগ করা হয়, তাহলে 3 রকম ইন্ডাস্ট্রি দেখতে পাই। কী কী না, দে আর কটেজ ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, 2 নম্বর হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, আর 3 নম্বর অ্যান্ড লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। তাহলে কী কী 3টে ভাগ? কটেজ ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ।
কটেজ ইন্ডাস্ট্রিজ আর সেট আপ বাই পিপল ইন দেয়ার ওন হোমস। কটেজ ইন্ডাস্ট্রি মানুষ তার নিজের ঘরেই করে, তাহলে বাড়িতে বসে যে শিল্প করা হয় ঘর থেকে, সেটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ এমপ্লয় এ ফিউ ওয়ার্কার্স অ্যান্ড ইউজ স্মল মেশিনস। তো স্মল স্কেল ইন্ডাস্ট্রি কোনগুলো না, যেখানে অল্প সংখ্যক ওয়ার্কার রাখা হয় এবং অল্প ছোট মেশিন দিয়েই কাজকর্ম করা যায়। আর লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ এমপ্লয় থাউজেন্ডস অফ ওয়ার্কার্স। লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতে অনেক ওয়ার্কার লাগে, অনেক শ্রমিক লাগে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তোমরা। এবার দেখো প্রশ্নে চলে যাব। সাম রিসোর্সেস ক্যান বি ইউজড ন্যাচারালি, ডিরেক্টলি, ইনডিরেক্টলি না ইকুয়ালি। কিছু কিছু রিসোর্স কীভাবে ইউজ করা যায়, ক্যান নট বি ইউজ করা যায় না, কীভাবে ডিরেক্টলি ইউজ করা যায় না, তাহলে অপশন 2। হুইচ অফ দিস ইজ নট এ র মেটেরিয়াল, এর মধ্যে কোনটা র মেটেরিয়াল নয়? আয়রন ওর, কটন, ফার্নিচার না লগা বুডস। ফার্নিচার র মেটেরিয়াল নয়, কারণ কাঠ হচ্ছে র মেটেরিয়াল, সেই কাঠ থেকে আমরা ফার্নিচার তৈরি করি। ফার্নিচার হচ্ছে ফিনিশড প্রোডাক্ট। Raw materials are turned into finished products in a field, factory, mine না হাউস। র মেটেরিয়াল থেকে ফিনিশড প্রোডাক্ট কোথায় তৈরি করা হয়? এইমাত্র দেখলাম ফ্যাক্টরিতে, তাহলে অপশন বি। অন দ্য বেসিস অফ সাইজ ইন্ডাস্ট্রিজ আর অফ। সাইজের দিক থেকে ইন্ডাস্ট্রিকে কত ভাগে ভাগ করা যায়? 1 টাইপ, 2 টাইপ, 3 টাইপ না 4 টাইপ? এইমাত্র আমরা দেখলাম কি 3 টাইপ। আচ্ছা, আমি যে করাচ্ছি তার সাথে সাথে তোমরাও কিন্তু নিজেদের কাছে উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা যদি এই উত্তরগুলো আগে থেকে আমার আগে দিতে পারো, তাহলে জানবে তোমরা এই যে মানেটা বললাম বুঝতে পেরেছো। ঠিক আছে, নিজে করার চেষ্টা করো, তারপর তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নিও। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ রিকোয়ার মেনি পিপল, হিউজ পিপল, নো পিপল না ফিউ পিপল। স্মল স্কেল ইন্ডাস্ট্রি কী দরকার হয়? ফিউ পিপল, ছোটো মানে কিছু সংখ্যক মানুষ হলেই স্মল স্কেল হয়ে যায়। ঠিক আছে, তাহলে অপশন ডি। লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ রিকোয়ার, বড় শিল্প কী ধরনের কী দরকার হয়? ফিউ ওয়ার্কার্স, থাউজেন্ডস অফ ওয়ার্কার্স, নো ওয়ার্কার্স, সাম ওয়ার্কার্স। আমরা দেখলাম এইমাত্র যে থাউজেন্ডস অফ ওয়ার্কার্স, অনেক অনেক শ্রমিক দরকার, থাউজেন্ডস, হাজার, অনেকশো, কয়েকশো। তো ওটা হলো অপশন বি। এরপরে রয়েছে ট্রু ফলস, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। ন্যাচারাল রিসোর্সেস ফুলফিল অল অফ আওয়ার নিডস। ন্যাচারাল রিসোর্সেস আমাদের সমস্ত নিডস বা চাহিদা পূরণ করে, এটা হয়ে যাবে ফলস। অল অফ আওয়ার নিডস নয়, মোস্ট অফ আওয়ার নিডস, কিছু অনেকটাই পূরণ করে, কিন্তু সব তো নয়, তাহলে এটা হয়ে যাবে ফলস। আর এটা সাপোর্টিং সেন্টেন্স হবে একদম প্রথম লাইনটা, দ্য রিসোর্সেস প্রোভাইডেড বাই নেচার ফুলফিল মোস্ট অফ আওয়ার নিডস, এই লাইনটা। এরপর রয়েছে সাম ফিনিশ প্রোডাক্টস ফ্রম র মেটেরিয়ালস আর ব্রেড, ক্লোথ, টি এক্সেট্রা। তাহলে এগুলো ফিনিশ প্রোডাক্ট র মেটেরিয়াল থেকে তৈরি, এটা হবে ট্রু। আর এটা সাপোর্টিং সেন্টেন্স, আমরা এই লাইনটা লিখব, দাস উই নিড কনভার্ট র মেটেরিয়ালস ইন্টু ফিনিশ প্রোডাক্টস সাচ অ্যাজ ব্রেড, ক্লোথ, টি, ফার্নিচার অ্যান্ড ইউটেন্সিলস। নেক্সট, কটেজ ইন্ডাস্ট্রিজ ক্যানট বি সেট আপ অ্যাট হোম। কটেজ ইন্ডাস্ট্রি আমরা বাড়িতে তৈরি করতে পারি না, এটা হয়ে যাবে ফলস, কারণ কটেজ ইন্ডাস্ট্রি তো বাড়িতেই তৈরি করা হয়। তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্সে দেখো এই লাইনটা লিখবো, কটেজ ইন্ডাস্ট্রিজ আর সেট আপ বাই পিপল ইন দেয়ার ওন হোমস। ওকে, ক্লিয়ার? তাহলে এবার প্রশ্নে চলে যাব। দেখো চারটে প্রশ্ন রয়েছে, এর উত্তরগুলো লিখতে হবে। প্রথমে রয়েছে হোয়াট আর র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস কী? Raw materials are those materials which cannot use directly, like wheat, cotton, tea leaves, iron ore, etc. The raw materials সেগুলোই যেগুলোকে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি না, যেমন হচ্ছে wheat, cotton, tea leaves, iron ore, এইগুলো। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ অ্যান ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কী বা শিল্প কী? এটার উত্তর হবে র মেটেরিয়ালস আর কনভার্টেড ইন্টু ফিনিশড প্রোডাক্ট ইন এ ফ্যাক্টরি ইজ কল্ড অ্যান ইন্ডাস্ট্রি। তাহলে র মেটেরিয়ালগুলো ফ্যাক্টরিতে ফিনিশড প্রোডাক্ট হিসাবে কনভার্ট করা হয়, আর একেই বলা হয় ইন্ডাস্ট্রি বা শিল্প। পরের প্রশ্ন, হোয়াট থিংস আর নিডেড টু বিল্ড অ্যান ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য কী দরকার হয়? Raw materials, machines, power supply, human labor, money and transport are some things needed to set up an industry. তাহলে শিল্প তৈরি করতে লাগে র মেটেরিয়াল, মেশিন, পাওয়ার সাপ্লাই, হিউম্যান লেবার, মানি এবং ট্রান্সপোর্ট। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্মল স্কেল ইন্ডাস্ট্রি অ্যান্ড লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। লার্জ স্কেল ইন্ডাস্ট্রি এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে কী তফাৎ রয়েছে, কী ডিফারেন্স রয়েছে? দেখো, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ এমপ্লয় এ ফিউ ওয়ার্কার্স অ্যান্ড ইউজ স্মল মেশিনস, বাট লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ এমপ্লয় থাউজেন্ডস অফ ওয়ার্কার্স। তাহলে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে অল্প সংখ্যক শ্রমিক দিয়ে কাজ করানো হয়, কিন্তু লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতে কয়েকশো ওয়ার্কার দরকার, শ্রমিক দরকার। এটাই হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে। সিন আনসিন কমপ্লিট হলো, এবার চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে এই যে ভার্বের সঠিক ফর্মটা বেছে লিখতে হবে। মাই ফাদার উইশড দ্যাট আই ড্যাশ ডক্টর ইন ফিউচার। আই উড বিকাম হয়ে যাবে, এটা হয়ে যাবে উড বিকাম।
But I failed to dash my father's wish. But I failed to fulfill my father's wish. Option 1, fulfill my father's wish. At present, I dash a teacher. At present, I am I am a teacher. এরপর দেখো আর্টিকেল প্রিপোজিশন ড্যাশ আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, তা এটা হবে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, ওয়াটার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ ট্রান্সপোর্টিং নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার্স, তাহলে এটা হয়ে যাবে ইন ট্রান্সপোর্টিং নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার ওয়েস্টেস। তারপরে হচ্ছে ইট অলসো হেল্পস ড্যাশ রেগুলেট টেম্পারেচার, ইট অলসো হেল্পস টু রেগুলেট, তাহলে প্রথমে দ্য, তারপরে ইন, তারপরে টু। এরপরে দেখো গ্রামারে রয়েছে জয়েন উইথ নাউন অ্যাপোজিশন, প্রথমেরটা কি আছে, টেগর ইজ এ গ্রেট আর্টিস্ট, হি ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল পোয়েট, এটাকে জয়েন ইন অ্যাপোজিশন করলে হয়ে যাবে টেগর কমা এ গ্রেট আর্টিস্ট কমা ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল পোয়েট। এরপর 2 নম্বরে রয়েছে আফটার মিটিং মাই মাদার কমা আই ফেল্ট ভেরি হ্যাপি, এটাকে বলেছে স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে। উত্তরটা হবে আই মেট মাই মাদার ফুল স্টপ, তারপরে আই ফেল্ট ভেরি হ্যাপি, এটা দুটো সেন্টেন্স হলো সিম্পল সেন্টেন্সে। নেক্সট রয়েছে দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। এটার উত্তর হবে গান্ধীজিস প্রেজেন্স কুড বি ফেল্ট অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস বাই দেম। এরপরে দেখো কি রয়েছে না, ফ্রেজাল ভার্ব লিখতে হবে, এখানে লিস্টটা দেওয়া রয়েছে, এখান থেকে লিখতে হবে। তো প্রথমে রয়েছে ডায়েড হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে, তো এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে তো তোমাকে পাস অ্যাওয়ে লিখলে কিন্তু হবে না, এটাকেও পাস্ট টেন্সই কনভার্ট করে লিখতে হবে। এরপর হচ্ছে এস্টাবলিশড, এটা হবে সেট আপ, তারপরে অ্যাভয়েড হয়ে যাবে গিভ আপ। নেক্সট দেখো এই যে ওয়ার্ডগুলো আছে তার যা মানে সেই একই মানের ওয়ার্ড আনসিন থেকে বের করে লিখতে হবে। প্রথমে হচ্ছে রিকোয়ারমেন্টস, এটা হবে নিডস মানে চাহিদা। এরপর হচ্ছে ট্রান্সফর্ম, এটা হবে কনভার্ট। তারপরে স্পেসিফিক অর ডেফিনিট, এটা হয়ে যাবে ডিরেক্ট। আর তারপরে এঙ্গেজ হবে এমপ্লয়। তো এরপর আমরা রাইটিং পোর্শনে চলে আসবো। প্রথমে রয়েছে কি সাতের দাগের রাইটিং, অ্যাট প্রেজেন্ট থ্যালাসেমিয়া পেশেন্টস আর ইন গ্রেট ডিফিকাল্টি বিকজ দে আর নট গেটিং ব্লাড ডিউ টু দ্য কারেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর ক্লাব, ইউ হ্যাভ রিয়েলাইজ দ্য নিড অফ ব্লাড ইন দিস সিচুয়েশন অ্যান্ড ডিসাইডেড টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প। নাও রাইট এ নোটিস ফর দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব রিগার্ডিং দিস। তাহলে এখন যে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন চলছে তার ফলে কি হয়েছে না, থ্যালাসেমিয়া পেশেন্টরা রক্ত পাচ্ছে না, তাদের তো মাঝে মধ্যেই রক্ত চেঞ্জ দিতে হয়, তো তারা রক্ত পাচ্ছে না, তো সেই জন্য তারা সমস্যায় পড়েছে। আর তুমি হচ্ছে একজন ক্লাবের সেক্রেটারি, তো তুমি চাইছো এই সমস্ত পেশেন্টের জন্য একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করতে, তো সেই নিয়েই একটা নোটিশ লিখতে হবে ক্লাবের মেম্বারদের উদ্দেশ্যে। চলো লিখে নিই। নোটিশের নিয়ম তো প্রথমে জানো, উপরে নোটিশ লিখতে হয়, নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে নোটিশের নাম। তো এটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, নোটিশ নাম্বার বাঁদিকের কোণে আর ডান দিকের কোণে ডেট। This is to inform to all the members of our club that our club is organizing a blood donation camp in which people above age of 18 can donate blood. তাহলে আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এটা জানানো হচ্ছে যে আমাদের ক্লাব একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করছে যেখানে 18-এর ঊর্ধ্বে যে কেউ ব্লাড ডোনেট করতে পারে। At present, thalassemia patients are in great difficulty because they are not getting blood due to the current pandemic situation. এই মুহূর্তে থ্যালাসেমিয়া পেশেন্টরা খুবই সমস্যার মধ্যে পড়েছে, কারণ প্যান্ডেমিক সিচুয়েশনে তারা ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই পাচ্ছে না। ফর দিস রিজন আওয়ার ক্লাব হ্যাজ অর্গানাইজ দিস ক্যাম্প, আর এই কারণেই আমাদের ক্লাব এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অ্যারেঞ্জ করেছে। অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু কাম ইন দ্য ক্যাম্প। ইন দিস ক্যাম্প সমস্ত মেম্বারদের রিকোয়েস্ট করা হচ্ছে যে এই ক্যাম্পে যেন তারা আসে। দ্য ক্যাম্প উইল স্টার্ট ফ্রম 10 AM অন 1st December 2021। 1st December 2021 সকাল 10টায় ক্যাম্পটা শুরু হবে। সো অল দ্য পিপল আর রিকোয়েস্টেড টু কাম ফরওয়ার্ড অ্যান্ড মেক দিস হিউম্যানিটেরিয়ান কজ এ গ্রেট সাকসেস। তো সমস্ত মানুষজনদের বলা হচ্ছে যে তারা যেন এই ক্যাম্পে অংশগ্রহণ করে একটা মানব জাতির উদ্দেশ্যে যে কাজটা করা হচ্ছে সেটাকে সাকসেসফুল করতে সাহায্য করে। তারপরে কি হয় না, শেষে লিখতে হয় এসটি সেক্রেটারি দিয়ে সেক্রেটারির নাম আর হচ্ছে ক্লাবের নাম। ক্লিয়ার এতটা? তো তোমরা দেখে নিলে কিভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পটা লিখবে। এর আগে আমি ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে নোটিস করিয়েছি, তো তোমরা সেটাও দেখতে পারো আর এটাও দেখতে পারো, যেটা ইচ্ছে। তো তোমরা যারা রুলস ফলো করো নিশ্চয়ই জানো।
তো এই যে রাইটিংগুলো আমি করাচ্ছি প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার থেকে, তারপরে টেস্ট পেপার থেকে যেগুলো করেছি সেগুলো কিন্তু তোমরা বারবার দেখো। তোমরা যদি ভালোভাবে করো তাহলে কিন্তু এই ধরনের যদি যা পড়বে সেগুলো তোমরা নিজেরা লিখতে পারবে। তারপরে 8 দাগে রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি কমপ্লেনিং এগেইনস্ট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড ডিজে। তাহলে এখানে কি বলেছে না, একটা চিঠি লিখতে হবে, কমপ্লেন করতে হবে, একটা এডিটোরিয়াল চিঠি যেখানে এই যে লাউড স্পিকার এবং ডিজে যথেচ্ছ পরিমাণ ইউজ করা হচ্ছে সেই নিয়ে একটা চিঠি তোমাকে লিখতে হবে। এটা একটা এডিটোরিয়াল লেটার। তো এডিটোরিয়াল লেটার আগেও করিয়েছি, এই ধরনেরও করিয়েছি, আবারও এখন করাচ্ছি, দেখো। প্রথমে চিঠির শুরুতে টু দ্য এডিটার দ্য স্টেটসম্যান কলকাতা 7,01,000। সাবজেক্ট হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার্স। তো চিঠির প্যাটার্নটা কিন্তু খুব ভালো করে ফলো করবে। তোমরা যদি চিঠির প্যাটার্নটাও লিখতে পারো ঠিক করে তাহলে কিন্তু ওর ওপর মার্কস আছে। শুধু যে ভেতরে বডিটা লিখে দিলে তার নাম্বার পাবে তা নয়, প্রত্যেকটা পার্টের জন্য নাম্বার রয়েছে। তো তোমরা প্যাটার্ন কিন্তু খুব ভালো করে ফলো করবে। কীভাবে এডিটোরিয়াল চিঠি লিখতে হয়, কীভাবে পার্সোনাল লেটার লিখতে হয় আমি বহুবার বলেছি। তোমরা দেখো ভিডিওগুলো, সব উত্তর তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। দেখো, রেসপেক্টেড স্যার, with due respect, I would like to bring to your kind attention the problem of irresponsible use of loudspeakers and DJ. তাহলে আমি আপনার অ্যাটেনশন ড্র করতে চাইছি কী ব্যাপারে না, ইররেসপন্সিবল ইউজ অফ লাউডস্পিকার অ্যান্ড ডিজে। লাউডস্পিকার এবং ডিজে খুব যথেচ্ছ পরিমাণে ইউজ করা হচ্ছে ইররেসপন্সিবল ওয়েতে, যেটা ঠিক নয়। তো এই নিয়ে আমি চিঠিটা লিখতে চলেছি। তো সেকেন্ড প্যারাগ্রাফে লিখবো, লাউডস্পিকার্স আর নাও বিং ইউজ অল দ্য টাইম থ্রু আউট দ্য ডে অ্যান্ড নাইট অ্যাট দ্য হাইয়েস্ট পিচ। এখন লাউডস্পিকার রাত দিন মানে উচ্চ স্বরে ব্যবহার করা হচ্ছে যে কোনো সময়। ইট ক্রিয়েটস মেনি প্রবলেমস। এটার ফলে অনেক সমস্যা হচ্ছে। স্টুডেন্টস আর নট এবল টু কনসেন্ট্রেট অন দেয়ার স্টাডিজ। ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না। নয়েজ পলিউশন ইজ সাচ এ কমন প্রবলেম উই অলওয়েজ হার্ড। নয়েজ পলিউশন তো হচ্ছেই, যেটা একটা কমন প্রবলেম হয়ে গেছে, আমরা প্রায়ই এটা শুনে থাকি। ইট কোজেস হিয়ারিং প্রবলেমস ইন সিনিয়র সিটিজেনদের মধ্যে শোনার সমস্যা প্রবল আকারে দেখা দিচ্ছে। এর ফলে দেয়ার ইজ দ্য নিড ফর রেস্ট্রিকশন টু দ্য ইউজ অফ লাউডস্পিকার। লাউডস্পিকার ব্যবহার করার জন্য তাই রেস্ট্রিকশন খুবই প্রয়োজন। পাবলিক শুড বি মেড অ্যাওয়ার দ্যাট লাউডস্পিকার্স ক্রিয়েট নয়েজ পলিউশন অ্যান্ড ইজ ডেঞ্জারাস ফর হেলথ। তো পাবলিককে অবশ্যই সচেতন হতে হবে, এটা বুঝতে হবে যে লাউডস্পিকার কিন্তু পলিউশন, অনেক দূষণ ঘটাচ্ছে, শব্দ দূষণ, এবং এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এরপর থার্ড প্যারাগ্রাফে, হোপিং দ্যাট ইউজফুল মেজার্স আর টেকেন বাই অথরিটিস এগেইনস্ট দ্য ইস্যু অ্যাজ সুন অ্যাজ পসিবল। আশা করব যে এই ব্যাপারে যারা যে অথরিটি রয়েছে, ভারপ্রাপ্ত যে আধিকারিকরা রয়েছেন, তারা এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এই সমস্যা থেকে সমাধানের একটা পথ বের করবেন। এরপরে চিঠির শেষে বাঁ দিকের কোণে থ্যাঙ্কিং ইউ আর ডান দিকের কোণে লিখতে হবে ইউ রেসপেক্টফুলি দিয়ে তোমার নাম। ক্লিয়ার? তো দুটো কমপ্লিট হলে এবার 3 নম্বরে দেখো কি রয়েছে, একটা গল্প লিখতে বলেছে। রাইট এ স্টোরি অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ এ টাইটেল। একটা টাইটেল দিতে হবে। কি কি পয়েন্ট আছে আমরা দেখে নেব। এ ইয়াং ম্যান গট ডাউন ফ্রম ট্রেন, শাউটেড পোর্টার পোর্টার, কুড নট ফাইন্ড এনি পোর্টার, এ শর্ট ম্যান উইথ ব্রাইট আইজ কেম ফরওয়ার্ড, টুক দ্য লাগেজ, রিচ ডেস্টিনেশন, ইয়াং ম্যান ওয়ান্টেড টু পে, রিফিউজড অ্যান্ড অ্যাডভাইজ টু ডু ওন ওয়ার্ক, ইয়াং ম্যান কেম টু নো দ্যাট দ্য ম্যান ওয়াজ বিদ্যাসাগর, অ্যাজেমড অফ হিজ বিহেভিয়ার, প্রমিস টু বি সেলফ ডিপেন্ডেন্ট। তো এটা একটা গল্প। কি গল্পটা আমরা ছোটোবেলায় পড়েছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন একটা কি হলো না, স্টেশনে দেখতে পেলো একটা ছেলে ট্রেন থেকে নামলো আর সে পোটার পোটার বলে চিৎকার করছিল, কিন্তু কোনো পোটার বা কুলি এলো না। সেই জন্য বিদ্যাসাগর নিজে এগিয়ে এসে ব্যাগ নিয়ে তাকে পৌঁছে দিলেন। শেষে যখন ছেলেটা জানতে পারলো যে এটা বিদ্যাসাগর, তখন সে খুবই মানে লজ্জাবোধ করলো এবং বিদ্যাসাগর তাকে বললেন যে নিজের কাজ যেন নিজে করো, সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা জরুরি সেটা বললেন। তো চলো লিখে নিই। দেখো, এখানে আমরা নাম দিচ্ছি পোর্টার বিদ্যাসাগর। Once a young man got down from the train at a station and was shouting for a porter. একদিন একটা যুবক ট্রেন থেকে একটা স্টেশনে নামলো এবং কুলি কুলি করে চিৎকার করতে থাকলো। The suitcase in his hand was not at all heavy. তার হাতে যে সুটকেসটা ছিল সেটা খুব একটা ভারী ছিল না। দ্য ইয়াং ম্যান ওয়াজ হেলদি টু। ইয়াং ম্যান বেশ হেলদিও ছিল, স্বাস্থ্যবানও ছিল। স্টিল হি ডিসলাইকড টু ডু হিজ ওন ওয়ার্ক হিমসেলফ অ্যাজ হি হেটেড ম্যানুয়াল লেবার। তাও সত্ত্বেও সে কী করলো, নিজের কাজ নিজে করতে ঘৃণাবোধ করলো, কায়িক পরিশ্রম হবে তাতে।
দেন এ শর্ট ম্যান উইথ ব্রাইট আইস কেম ফরওয়ার্ড। তখন একজন ছোটোখাটো মানুষ, বেশ উজ্জ্বল চোখ তার, সে এগিয়ে এলো। লিফটিং দ্য সুটকেস হি ফলোড দ্য ইয়াং ম্যান আনটিল হি রিচড দ্য ডেস্টিনেশন। সে সুটকেসটা তুলে নিয়ে ওই যুবক ছেলেটির পিছন পিছন যেতে থাকলো যতক্ষণ না যুবকটি তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। দ্য ইয়াং ম্যান ওয়ান্টেড টু পে হিম মানি। ওই যুবক তাকে মানি বা টাকা পে করতে চাইলো, তার সে যে কাজ করলো সে কাজের জন্য টাকা দিতে চাইলো। বাট দিস ম্যান রিফিউজ টু অ্যাকসেপ্ট মানি অ্যান্ড অ্যাডভাইসড হিম টু ডু হিজ ওন ওয়ার্ক। কিন্তু ওই মানুষটি টাকা নিতে অস্বীকার করলো এবং তাকে বললো যে নিজের কাজ নিজে করতে। আফটার দ্যাট দ্য ইয়াং ম্যান কেম টু নো দ্যাট দ্য ম্যান ওয়াজ বিদ্যাসাগর। তারপরে ওই মানুষটা, ওই যে যুবক ছেলেটি, সে জানতে পারলো যে আসলে সেই মানুষ যেটি তাকে সাহায্য করলো তিনি হলেন বিদ্যাসাগর। হি ওয়াজ অ্যাজিমড অফ হিজ কন্ডাক্ট। তখন সে তার নিজের কাজের জন্য খুব লজ্জাবোধ করলো। অ্যান্ড লার্নড এ গুড লেসন। এবং একটা শিক্ষা সে পেলো। কী শিক্ষা? না যে নো ওয়ার্ক ইজ হাই অর লো। কোনো কাজই ছোট বা বড় নয়। ডিগনিফাইড আর আনডিগনিফাইড, ডিগনিফাইড বা আনডিগনিফাইড নয়। অ্যান্ড ওয়ান শুড নট হেট ম্যানুয়াল লেবার। আর কাউকে কায়িক পরিশ্রমকে ঘৃণা করা উচিত নয়। হি অলসো প্রমিস টু বি সেলফ ডিপেন্ডেন্ট। সে আরও প্রমিস করলো যে সে সেলফ ডিপেন্ডেন্ট হবে, নিজের কাজ নিজে করবে, আর কখনোই নিজের কাজ অন্যকে দিয়ে করাবে না। বুঝতে পারলে তোমরা গল্পটা? এভাবে তোমরা কিন্তু লিখতে পারো বা নিজের মতো করেও লিখতে পারো, পয়েন্টগুলো ফলো করে। আমারটা একটা স্কেচ হিসাবে নিয়ে যে কীভাবে লিখবে সেভাবে আমার এই লেখাটা দেখে তোমাদের নিজের মতো করেও লিখতে পারো, তাতে আরও ভালো হবে। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 9টা পুরোটা কমপ্লিট করলাম। এভাবে বাকিগুলোও করাবো, আগেরগুলো যেভাবে করিয়েছি তোমরা নিশ্চয়ই সেগুলো দেখছো। লিঙ্কগুলো সবই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, প্রত্যেকটা লিঙ্ক তোমরা দেখো, ডিসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করবে। আর প্লেলিস্টে গিয়ে সমস্ত প্লেলিস্টগুলো দেখতে পাবে। এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্লেলিস্ট রয়েছে, তারপরে টেক্সটের প্লেলিস্ট, সব কিছু ক্লাস ওয়াইজ সমস্ত ভালো করে দেওয়া আছে, সব দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।